দেখো মূলত দেখবে পেপার ওয়ানের সিলেবাসে রয়েছে পজিটিভিজম এবং পোস্ট পজিটিভিজম অ্যান্ড পোস্ট পজিটিভিজম অ্যাপ্রোচ টু রিসার্চ। রিসার্চে পজিটিভিজম আর পোস্ট পজিটিভিজমের অ্যাপ্রোচ কি। অর্থাৎ বলা হচ্ছে পজিটিভিজম পোস্ট পজিটিভিজম একটা অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ মানে একটা দৃষ্টিভঙ্গি, একটা ধারণা, একটা কনসেপ্ট। দৃষ্টিভঙ্গি মানেই আমরা চলে যাচ্ছি দর্শনে। দর্শন এই দৃষ্টিভঙ্গির কথা বলে। দর্শন মানেই তাই, দর্শন মানে দেখা, গভীরভাবে দেখা, অ্যানালাইসিস করা, সত্যে পৌঁছানো। তো সেই দৃষ্টিভঙ্গির কথা এখানে বলা হচ্ছে। সেই দৃষ্টিভঙ্গিটা দর্শনে পজিটিভিজম পোস্ট পজিটিভিজমের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটা রিসার্চের কি গুরুত্ব বা রিসার্চকে কিভাবে করতে বলছে বা রিসার্চের সঙ্গে কিভাবে সামঞ্জস্যপূর্ণ বা রিসার্চে কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে, এক্সিকিউট করা হচ্ছে, সেই জায়গাটা আমাদের জানতে হবে। এখন সেটা জানার আগে আমরা তো আসবো রিসার্চের জায়গায়, তার আগে একটুখানি আমরা যদি এর পেছনের ব্যাকগ্রাউন্ড জেনে নিই, একটুখানি ধারণাটাতে ফোকাস করি। খুব ছোট কনসেপ্ট, অল্প সময় লাগবে, কিন্তু আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড থেকে মনে রাখি, আমার মনে হয় মনে রাখতে সুবিধা হবে। না হলে ওই রকম অস্পষ্ট হয়ে যাবে, স্মৃতিতে ধরে রাখা কঠিন হবে। তাই আমার মনে হয় একটু ব্যাকগ্রাউন্ড থেকে জানা দরকার। মূলত ওয়েস্টার্ন ইউরোপ কান্ট্রিগুলো বা এর এই যে অ্যাপ্রোচ পজিটিভিজম পোস্ট পজিটিভিজম, এই অ্যাপ্রোচটা মূলত প্রাচীন অ্যানসিয়েন্ট গ্রিক থেকে, প্রাচীন গ্রিস দেশ থেকে এই ধরনের অ্যাপ্রোচ গুলো উঠে এসেছে। তারপর ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেরকম জার্মানি, অস্ট্রিয়া, এই ধরনের কান্ট্রিগুলো এই ধরনের অ্যাপ্রোচকে পপুলার করে। কেন এই ধরনের অ্যাপ্রোচ উঠে আসলো? এই ধরনের অ্যাপ্রোচ উঠে আসলো অষ্টাদশ শতাব্দী নাগাদ। তখন তোমরা প্রত্যেকে জানো, অর্থাৎ 1700 সালের পরে পরে, 1800 সালের পরে পরে, ওই সময় আমরা প্রত্যেকেই জানি যে সমস্ত দেশে বিশেষ করে এই ধরনের অনুন্নত দেশগুলো, তখন যারা অনুন্নত ছিল বা উন্নয়নশীল দেশগুলোতে প্রচুর পরিমাণে কুসংস্কার, উম, অন্ধবিশ্বাস, কালা জাদু, এই ধরনের বিষয়গুলো চেয়েছিল। এই ধরনের বিষয়গুলো খুব পপুলার ছিল। মানুষকে, যারা একটু পণ্ডিত মানুষ আছেন, যার ভগবানের ভয় দেখিয়ে বিভিন্ন রিলিজিয়নে, বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ভয় দেখিয়ে মানুষকে ভুল বোঝানো হতো, এবং মানুষ সেই ধরনের সুপারস্টিশিয়াস গুলোতে বিশ্বাস করত, সেই ধরনের আহ অন্ধবিশ্বাসগুলো নিয়ে চলতো। তাতে কি হচ্ছে, তাতে সোসাইটির অবক্ষয় হচ্ছে। তো ওই সমস্ত দেশের ফিলোজফাররা তখন মনে করলেন কি, তারা যেহেতু ফিলোজফার, তারা সবকিছুকে কোশ্চেন করতেন। ফিলোজফি মানে কোশ্চেনিং। কোশ্চেনিং হোয়াট ফর? কোশ্চেনিং ফর ট্রুথ, অর্থাৎ সত্যের জন্য অনুসন্ধান করা, ইনভেস্টিগেশন ফর ট্রুথ, ইনভেস্টিগেশন ফর দ্য রিয়েল ওয়ার্ল্ড, ইনভেস্টিগেশন ফর দ্য রাইট থিং। তো সেই ফিলোজফার যারা ছিলেন, তারা সবকিছুকে কোশ্চেন করতেন, এটা কেন ওটা কেন। তো তাদের মনে হচ্ছে যে সোসাইটি ভুল পথে যাচ্ছে, অন্ধবিশ্বাসে পরিণত হচ্ছে, কুসংস্কারাচ্ছন্ন হয়ে যাচ্ছে, এর থেকে সোসাইটিকে মুক্ত করতে হবে, এর থেকে বেরোতে হবে। তখন অনেক ফিলোজফারের সাথে সাথে মূলত পজিটিভিজমের ক্ষেত্রে খুব পপুলার আগস্ট কমটে, যাকে ফাদার অফ সোশিওলজিও বলা হয়, তোমরা জানো ফাদার অফ সোশিওলজি বলা হয় আগস্ট কমটেকে, অর্থাৎ সমাজবিদ্যার জনক বলা হয়। সেই আগস্ট কমটে একজন ফিলোজফারও বটে। তিনি মূলত সোশ্যাল ফিলোজফার, সোসাইটির বিভিন্ন ইস্যুস নিয়ে কাজ করেছেন তিনি। তাই ফাদার অফ সোশ্যোলজিও বলা হয়, এবং তিনি সোশ্যাল ফিলোজফার, সোসাইটির সত্য অনুসন্ধান করতেন যেহেতু। তো তিনি বলেন না, সোসাইটিতে এই যে কুসংস্কারাচ্ছন্ন হয়ে যাচ্ছে, অন্ধবিশ্বাসে পরিণত হচ্ছে, মানুষকে ঠকানো হচ্ছে, বিভিন্ন বিষয়ের নামে মানুষকে ভয় দেখানো হচ্ছে, এর থেকে বের করতে হবে। এর থেকে বের করার জন্য তিনি এরকম একটা অ্যাপ্রোচের অবতারণ করেন, যেটার নাম পজিটিভিজম। পজিটিভিজমের অবতারণ করেন কেন? পজিটিভিজমে তিনি কি বলেন, পজিটিভিজম সম্পর্কে তারা কি বলেন? তারা বলেন যে পজিটিভিজমে প্রত্যেকটা বিষয় কোশ্চেন করে, লজিক্যালি ইনভেস্টিগেশন করে, ডেটা দিয়ে প্রুভ করতে হবে। প্রপার সায়েন্টিফিক অ্যাপ্রুভাল না আসলে আমরা সেটা বিশ্বাস করব না। এই জিনিসটা তারা মানুষকে বোঝাতে শুরু করেন, এই কনসেপ্টটা তারা মানুষের সামনে তুলে ধরতে থাকেন, যে সায়েন্টিফিক এভিডেন্স ছাড়া, প্রপার লজিক ছাড়া, প্রপার অ্যানালাইসিস ছাড়া, রাইট ইনভেস্টিগেশন ছাড়া, প্রুভেন থিং ছাড়া, অর্থাৎ প্রুভেন বিষয়, প্রমাণ পাওয়া গেছে এরকম বিষয় ছাড়া আমরা বিশ্বাস করব না, আমরা মেনে নেব না। তো সেখান থেকেই পজিটিভিজমের ধারণা আছে, যে সঠিক জিনিস সঠিক পদ্ধতিতে প্রমাণ সাপেক্ষ হলে তবেই আমরা বিশ্বাস করব। তাহলে এই ধারণা থেকে কুসংস্কার মুক্ত হবে মানুষজন, অন্ধবিশ্বাস থেকে মুক্তি পাবে। কারণ আমরা যদি সায়েন্টিফিক্যালি সবকিছুকে দেখি, আমরা যদি সায়েন্টিফিক্যালি সবকিছুকে অ্যাপ্রুভ করার চেষ্টা করি, আমরা যদি অ্যানালাইসিস করি, কোশ্চেন করি, আমরা যদি লজিক লাগাই, তাহলে কিন্তু আমরা যা কিছু বিশ্বাস করব না।
আমরা যে যা বলবে সেটাই মেনে নেব না, আমরা তার পেছনে কি সায়েন্স আছে, তার পেছনে কি যুক্তি আছে, তার পেছনে কি লজিক আছে সেটা খুঁজে পাওয়ার চেষ্টা করবো। ভাবো, ওই 1800 সাল নাগাদ 1700 সাল নাগাদ যে ধরনের কনসেপ্ট ডেভেলপ করেছে, সেই কনসেপ্ট তবের থেকে আছে, কিন্তু এখনো মানুষ কুসংস্কারাচ্ছন্ন রয়েছে। এবার প্রশ্ন আসবে, হ্যাঁ, যারা পড়াশুনো করেনি, তারা যারা স্কুলে যায়নি, ধরো আমাদের আগের জেনারেশন, আমাদের বাবা মার সময়কার জেনারেশন, তারা এই ধরনের বিষয় এর বিশ্বাসী হবে না, অর্থাৎ কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়াটা স্বাভাবিক, অন্ধবিশ্বাসে চলাটা স্বাভাবিক। কিন্তু যারা পড়াশুনো করছো, আমি তুমি বা আমাদের মতো আরো অনেকে, তারাও, তাদের মধ্যেও প্রচুর কুসংস্কার রয়েছে, অন্ধবিশ্বাস রয়েছে, তোমরাও আশেপাশে দেখতে পাও, হয়তো এখানেও কেউ আছো। কিন্তু সেই ধারণা সেই সময় কাটানোর চেষ্টা করা হয়েছে। আমি এটা বললাম এই জন্যই, কারণ এটা শুধু পড়ার জন্য, যে কোনো পড়ার বিষয়কে আমি মনে করি শুধুমাত্র পড়ার জন্য না পড়ে, সেটাকে যাতে নিজের লাইফেও এক্সিকিউট করতে পারো, সেখান থেকে তুমি কি শিখলে, তোমার জীবনকে কিভাবে পরিবর্তন করতে পারবে। সব থেকে বড় এক্সাম, লাইফের এক্সাম, নেট এক্সাম তো হবেই, তাতে তো কোয়ালিফাই করবেই যদি তুমি প্রপার ওয়ে ফলো করো, সবকিছু পড়ো, সিলেবাস ফলো করো, কোশ্চেন সলভ করো, তার একটা মেথড আছে, তুমি কোয়ালিফাই করবে একটা সময় গিয়ে। তোমার যতটা ক্যাপাসিটি, তুমি যত বেশি টাইম দেবে, তুমি যত ফাস্ট পড়াশোনা করবে, তত তাড়াতাড়ি কোয়ালিফাই করবে। কিন্তু জীবনের লাইফের এক্সাম তো চলতেই থাকবে। তো এই কনসেপ্ট গুলো নেট পরীক্ষার জন্য আবিষ্কার হয়নি। হ্যাঁ, নেটে সিলেবাসে দেওয়া হয়েছে যাতে ছাত্রছাত্রীরাও এই ধরনের কনসেপ্ট গুলো জানতে পারে। এই কনসেপ্ট গুলো আবিষ্কার হয়েছে জীবনের পরিবর্তনের জন্য, এই কনসেপ্ট গুলো আবিষ্কার হয়েছে সমাজের পরিবর্তনের জন্য। তো এই কনসেপ্ট গুলোকে আমরা যদি সেই কাজে লাগানোর কথা ভাবি, তাহলে আমাদের মনেও থাকবে ভালো, আমরা বুঝতেও পারবো ভালো, যদি নিজের জীবনের সঙ্গে রিলেট করতে পারি। তো এটাই বলার ছিল। যাই হোক, তো পজিটিভিজমে সেই জন্য সায়েন্টিফিক মেথডের কথা বলা হয়, আর আমাদের রিসার্চে আমরা জানি কোয়ান্টিটেটিভ মেথডে মেনলি সায়েন্টিফিক রিসার্চের কথা বলা হয়, ডেটার কথা বলা হয়, স্ট্রাকচার মেথডের কথা বলা হয়। তো তাই পজিটিভিজম অ্যাপ্রোচ মূলত কোয়ান্টিটেটিভ রিসার্চকে লিঙ্ক করে, কোয়ান্টিটেটিভ রিসার্চের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ এখানেও বলা হয়েছে যে রিসার্চ হবে ডেটা ভিত্তিক, পজিটিভিজমের ধারণার থেকে আমরা রিসার্চকে কিভাবে করতে পারি, রিসার্চ হবে ডেটা ভিত্তিক, প্রপার স্ট্রাকচারাল মেথড থাকবে, হাইপোথিসিস থাকবে, সেটাকে প্রুভ করতে হবে, তারপর আমরা সেটা বিশ্বাস করব। সেগুলো এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে হতে পারে, সার্ভের মাধ্যমে হতে পারে, অবজারভেশনের মাধ্যমে হতে পারে, যে কোনো মাধ্যমে। কিন্তু আমরা প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে সায়েন্টিফিক ওয়েতে প্রমাণ পাবো, তারপর সেটাকে আমরা মেনে নেব, তারপর সেটাকে আমরা বিশ্বাস করবো। তো রিসার্চে সেই সায়েন্টিফিক মেথডের অ্যাপ্লাই শুরু হয়, এবং সেভাবেই রিসার্চকে এস্টাবলিশ করার কথা বলে পজিটিভিস্টরা। এবার যখন এরকম আচ্ছা, সায়েন্টিফিক রিসার্চ মানে সেটা অবজেক্টিভ না সাবজেক্টিভ? স্যার অবজেক্টিভ। অবজেক্টিভ আর সাবজেক্টিভ এর মধ্যে অবজেক্টিভ ডিফারেন্স কি? স্যার বলবো। বলো। অবজেক্টিভ মানে হচ্ছে যেখানে আমরা বায়াসনেস কোনো রকম কাজ করে না। যেমন হুম এমসিকিউ টেস্ট কোশ্চেন যদি হয়, সেখানে কিন্তু হুম টিচার যখন খাতা দেখবে তখন কিন্তু হুম মানে 20 জন স্টুডেন্ট যদি এক্সাম দেয়, সকলকেই কিন্তু উনি হুম ওখানে যদি কারেক্ট অ্যান্সার করে, তো তাহলে কিন্তু সবাইকে একই হুম নাম্বার দিয়ে থাকেন। কিন্তু সাবজেক্টিভিটি যখন হয়, সেক্ষেত্রে হচ্ছে ওই যে এসে টাইপ কোশ্চেন গুলো, বড় প্রশ্ন, তখন হুম কিন্তু হুম টিচার ওইখানে বায়াসনেস কাজে লাগাতেই পারে। যেমন কেউ একটু রচনা ভালো লিখলো, তাকে 10-এ 8 দিল, বা কাউকে 7 দিল, হুম 6 দিল, এইখানে বায়াসনেসটা কাজ করে। এটাই হচ্ছে এই দুটোর হুম। সাথে ডিফারেন্স, হ্যাঁ, সাবজেক্টিভিটি আর অবজেক্টিভিটি। আর স্যার অবজেক্টিভটা হচ্ছে একটা প্যারামিটারের মধ্যে ওটা আবদ্ধ থাকে, আর সাবজেক্টিভ একটা প্যারামিটারের মধ্যে থাকে না। হুম, বেশ, ভেরি গুড। অর্থাৎ অবজেক্টিভিটি মানে যেটা সবার কাছে মানে মোদ্দা কথা, অবজেক্টিভিটি মানে যেটা সবার কাছে ইকুয়াল, যেটা সবার কাছে সমান। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা যদি বলা হয়, এটা সমস্ত জায়গায় সবাই তাই বলবে, এটা হচ্ছে অবজেক্টিভিটি। আর সাবজেক্টিভিটি, একটা গোলাপ ফুল তুমি দেখছো, আমি বলছি গোলাপটা হ্যাঁ সুন্দর ভালো, তুমি বলছো না গোলাপ আমার ভালো লাগে না, গোলাপে কাঁটা থাকে, তো গোলাপ ফুল আমার সেই জন্য ভালো লাগে না। আমি বলছি না গোলাপ ফুল ভালোবাসার প্রতীক, তো গোলাপ ফুল দেখতে খুব সুন্দর হয়, ভ্যারাইটিস অফ কালার হয়। আর তুমি বলছো না গোলাপ ফুলে কোনো গন্ধ নেই, সুগন্ধ নেই, তাই গোলাপ ফুল ভালো লাগে না। তো এগুলো হচ্ছে সাবজেক্টিভ মতামত। অর্থাৎ আমার কাছে যেটা সুন্দর তোমার কাছে নাও হতে পারে, আবার তোমার কাছে যেটা সুন্দর আমার কাছে নাও হতে পারে। প্রত্যেকের কাছে আলাদা আলাদা যেটা, সেটা হচ্ছে সাবজেক্টিভিটি। আর যেটা সবার কাছে একই, সবার কাছে সেম, সেটা হচ্ছে অবজেক্টিভিটি। তো পজিটিভিজম বা কোয়ান্টিটেটিভ রিসার্চ বা সায়েন্টিফিক রিসার্চ, সেখানে কোনটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, অবজেক্টিভিটির উপর না সাবজেক্টিভিটির উপর? অবজেক্টিভিটির উপর স্যার। অবজেক্টিভ স্যার, অবজেক্টিভ। অবজেক্টিভিটি, কারণ সেটা সবার কাছে ইকুয়াল হবে, সবাই একসেপ্ট করবে। সাবজেক্টিভিটি, হুম, সাবজেক্টিভিটির উপর গুরুত্ব দিলে সেটা আবার ওই অন্ধবিশ্বাসের দিকে চলে যাবে।
তো যেহেতু পজিটিভিজমে অ্যানালাইসিসের কথা বলা হচ্ছে, সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের কথা বলা হচ্ছে, তাই এটা অবজেক্টিভিটির উপর গুরুত্ব দেয় বেশি। এবং যেহেতু কোয়ান্টিটেটিভ রিসার্চ তোমরা প্রত্যেকেই জানো জেনারেলাইজেশনের উপর গুরুত্ব দেয়, যেহেতু অবজেক্টিভিটি মানে কি, যেটা সবার কাছে ইকুয়াল, তাহলে আমি রিসার্চে যেটা পেলাম সেটা সবার জন্য অ্যাপ্রুভ হবে, তাই আমি সেটাকে জেনারেলাইজ করতে পারবো। সেটা শুধুমাত্র এই পার্টিকুলার কনটেক্সটে বা আমি যেটুকু জুড়ে রিসার্চ করেছি তার মধ্যেই সীমাবদ্ধ না, বরং আমি সেটাকে সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো, এক্সিকিউট করতে পারবো। তো সেটাই হচ্ছে অবজেক্টিভিটি বা পজিটিভিস্ট অ্যাপ্রোচ অন রিসার্চ। নেক্সট হচ্ছে পোস্ট পজিটিভিজম মানে পজিটিভিজমের পরে। এবার যখন দেখা গেল সায়েন্টিফিক সোসাইটি সায়েন্টিফিক নলেজের উপর দাঁড়াচ্ছে, সায়েন্স দিয়ে সবকিছুকে বিচার করে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে প্রমাণ সাপেক্ষ হলেই তবেই বিশ্বাস করা যাচ্ছে, তখন কিছু দার্শনিক যেমন কার্ল পপার, থমাস কুন, এই ধরনের দার্শনিকরা 1900 সালের পরে পরে তারা বললেন না, সবকিছুকে সায়েন্টিফিক ওয়েতে মেনে নেওয়ার মধ্যেও সমস্যা রয়েছে, কারণ সায়েন্স সবসময় ঠিক বলে না, সায়েন্সও ভুল প্রমাণিত হয়। সায়েন্টিফিক রিসার্চের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, তোমরা নিশ্চয়ই পড়েছো, আমিও পড়ানোর সময় কখনো কখনো বলেছি, রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স পড়ানোর সময় বলেছি, ফলসিফাইবিলিটি। শুনেছো নিশ্চয়ই ফলসিফাইবিলিটি, ক্যারেক্টারিস্টিক্স অফ সায়েন্টিফিক রিসার্চ। হ্যাঁ, ভুল হ্যাঁ প্রমাণ স্যার। করার একটা অপশন থাকবে। ভেরি গুড। অর্থাৎ যে কোনো রিসার্চকে, সায়েন্টিফিক রিসার্চকে, সে রিসার্চটা প্রুভেন, কিছু প্রুভ করেছে, কিন্তু তা সত্ত্বেও স্কোপ রাখা থাকবে, কেউ যদি চায় ওই রিসার্চটার মধ্যে যদি কোনো ফ্যালাসি বের করতে পারে, কোনো ত্রুটি বের করতে পারে এবং সেটাকে ফলস প্রমাণ করতে পারে, তাহলে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। এই ফলস প্রমাণ করার সুযোগও রয়েছে। তাই সায়েন্স প্রুভ করেছে মানেই যে সেটা সবসময় ঠিক এরকমটা নয়, প্রচুর সায়েন্টিফিক থিওরি ভুল প্রমাণ হয়েছে পরে পরে গিয়ে। ধরো আইজ্যাক নিউটন কিছু একটা ডিসকভার করলেন, সায়েন্টিফিক্যালি প্রমাণ করলেন, বা আইনস্টাইন কিছু একটা ডিসকভার করেছেন, সেটাকে আইজ্যাক নিউটন পরবর্তীকালে ক্রিটিসাইজ করছে, ভুল প্রমাণ করছে। ধরো ফ্রয়েড সায়েন্টিফিক্যালি রিসার্চ করে কিছু একটা প্রমাণ করেছেন, সেটাকে পরে এরিকসন গিয়ে ভুল প্রমাণ করার চেষ্টা করেছে, তার মধ্যে সমালোচনা খুঁজে পেয়েছে, এবং প্রচুর এরকম রিসার্চ আছে, প্রচুর সায়েন্টিফিক প্রুফ আছে, যেগুলো পরে 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 কিন্তু ফলস বলে প্রমাণ হয়েছে। তাই সায়েন্স যে সবসময় ঠিক কথা বলবে একদম 100% ঠিক, সায়েন্সেও ফলস প্রমাণ করার সুযোগ থাকে। তাই সায়েন্স 100% রাইট অলওয়েজ, হ্যাঁ, যতদিন না সেটাকে ফলস প্রমাণ করা যাচ্ছে ততদিন সেটা ঠিক বলে ধরে নেওয়া হচ্ছে, ঠিক তখনও ছিল না। যেহেতু অন্য আর কেউ সেটাকে ফলস প্রমাণ করতে পারেনি, তাই সেটাকে ঠিক বলে সবাই মেনে নিচ্ছে, কিন্তু তার মানে এই নয় তো সেটা ঠিক ছিল। যখন প্রমাণ করা গেল দেখা গেল সেটা ঠিক ছিল না, কোনোদিনই ঠিক ছিল না, ভুল প্রুফ, ভুল প্রমাণ এসছে। তাই সায়েন্স যে সবসময় ঠিক কথা বলে বা সায়েন্টিফিক রিসার্চের উপর শুধুমাত্র আমরা বিশ্বাস করলে আমরা সঠিক পথে চলতে পারবো, এটা ভুল কথা বলে মনে করেন, এবং সেটা ভুল কথা পোস্ট পজিটিভিস্টরা বলেন। তাই তারা বলেন শুধুমাত্র সায়েন্টিফিক রিসার্চ নয়, ঠিক আছে সায়েন্সের উপর বিশ্বাস রাখছে, কিন্তু তারা গুরুত্ব দেন ইনটিউশনকে, তারা গুরুত্ব দেন সাবজেক্টিভিটিকে, তারা গুরুত্ব দেন কোয়ালিটেটিভ মেথডকে, তারা গুরুত্ব দেন পারসেপশনকে, সেলফ পারসেপশন, অর্থাৎ তুমি পারসিভ করো, তুমি যেটাকে দেখছো সেটা অ্যাজ ইট ইজ তাই। এখন আমি তোমাদের সাথে কথা বলছি, এটাকে সায়েন্টিফিক্যালি প্রুভ করার দরকার নেই, তুমি জানো যে স্যার পড়াচ্ছেন, ভূত এসে পড়াচ্ছে না। তো এটা নন, এটা তুমি তোমার অবজারভেশন দিয়ে তোমার পারসেপশনে আছে। তোমার হাতে একটা কাঁটা ফুটলো, তুমি দেখছো তোমার হাতে কাঁটা ফুটেছে, রক্ত বেরোচ্ছে, এটাকে কেউ যদি সায়েন্টিফিক্যালি এসে বলে না বেরোচ্ছে না এবং প্রুফ করে দেয়, তাও তুমি মানবে না, কারণ তোমার পারসেপশনে আছে। এই যে তারা পারসেপশনকে গুরুত্ব দেন, তারা ইনটিউশনকে গুরুত্ব দেন, তারা বলেন অনেক সময় আমাদের ইনটিউশন ঠিক পথে নিয়ে যায়। যেমন আবহাওয়া দপ্তর সায়েন্টিফিক্যালি অ্যানালাইসিস করে বলে যে বৃষ্টি হবে, আগামী 2 দিন ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি হবে, কিন্তু আগেকার কিছু মানুষ আছেন গ্রামের দিকে যারা মেঘের অবস্থা দেখে বলে দিতে পারেন না কালকে বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, ওই ঝিমঝিম পড়বে, অতটাও হবে না, কেটে যাবে। কারণ তাদের এক্সপিরিয়েন্সে আছে, তারা এত বছর এই পৃথিবীর বুকে কাটিয়েছেন, গ্রামের বুকে কাটিয়েছেন, তারা দেখেছেন কিরকম মেঘের কালার হলে, কতটা মেঘ হলে, কিরকম হাওয়া চললে, কিরকম থমথমে পরিবেশ তৈরি হলে অনেক বৃষ্টি হয়, কিরকম পরিবেশ তৈরি হলে কম বৃষ্টি হয়, তাদের এটা পারসেপশনে আছে, এক্সপিরিয়েন্সে আছে। তো তারা অনেক সময় ঠিক কথা বলেন, আবহাওয়া দপ্তর অনেক সময় ভুল প্রমাণিত হয়। তো এই ইনটিউশনকেও গুরুত্ব দিতে হবে বলেছেন, ইনটিউশন আমাদেরকে অনেক সময় সঠিক পথে নিয়ে যায়। তাই
সাবজেক্টিভিটিরও গুরুত্ব আছে, তাই কোয়ালিটেটিভ রিসার্চেরও গুরুত্ব আছে। সেখান থেকেই তাই পোস্ট পজিটিভিজম অ্যাপ্রোচ মূলত কোয়ালিটেটিভ রিসার্চকে নির্দেশ করে। কিন্তু আধুনিক কালে পোস্ট পজিটিভিস্টরা মিক্সড মেথডের কথা বলে। ঠিক আছে, এরা সায়েন্টিফিক অ্যাপ্রোচকে বা পজিটিভিস্ট অ্যাপ্রোচকে নাকচ করেনি, পুরোপুরি ডিনাই করেনি। সায়েন্টিফিক অ্যাপ্রোচ ভেরি ওয়েল একসেপ্ট করেছে, কিন্তু বলেছে এর বাইরে গিয়েও সত্য প্রমাণ করা যায়, এর বাইরেও একটা সত্য আছে, এর বাইরে গিয়েও আমরা কিছু ডিসকভার করতে পারি। অনেক সময় সায়েন্সের রিসার্চে ভুল প্রমাণ হয়, কিন্তু সাবজেক্টিভ আইডিয়া, সাবজেক্টিভ ধারণাও ঠিক প্রমাণ হয়। তাই তারা বলেন সায়েন্সের বেসিসে আমরা দেখবো সবকিছুকে, কিন্তু তারপরে আমরা নিজের একটা ডিসিশন নিব, নিজের সিদ্ধান্ত দেবো, নিজেও পারসিভ করব সত্যিই কি এটা এভাবে হয়, আমার জন্য কোনটা ভালো। ধরো এক্সারসাইজ করা, প্রচুর লোকজন বলছে এক্সারসাইজ করা ভালো, সায়েন্টিফিক্যালি প্রুভ হয়েছে এক্সারসাইজ করা ভালো, বেশ। কিন্তু দেখা যাচ্ছে একজন এক্সারসাইজ করতে গিয়ে তার খুব উইক ফিল হচ্ছে, হতে পারে তার বডি সেটাকে নিতে পারছে না। সায়েন্টিফিক্যালি এক্সারসাইজ করা ভালো বলা হয়েছে মানেই যে সেও এক্সারসাইজ করবে এরকমটা না। তার বডি এক্সারসাইজ নিতে পারছে না, দৌড়ঝাঁপ নিতে পারছে না, জিম নিতে পারছে না। সে যদি হেলদি খাবার খায়, তার রেস্ট দরকার, 8 ঘন্টা 10 ঘন্টা করে হয়তো ঘুমানো দরকার। তার বডি ওভাবেই পারসিভ করতে চায়, ওভাবেই সার্ভাইভ করতে চায়, তার বডি ফাংশন ওরকম। তো তার ক্ষেত্রে সেটা আলাদা হয়ে যাবে, তার এই ক্ষেত্রে কাজ দেবে পোস্ট পজিটিভিস্ট অ্যাপ্রোচ। অর্থাৎ সায়েন্সকে গ্রহণ করতে হবে আমাদের, দেখতে হবে, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গা থাকে যেখানে আমাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে, কিছু কিছু জায়গা থাকে যেখানে আমাদের সাবজেক্টিভ হতে হবে, কিছু কিছু জায়গা থাকে যেখানে আমাদের ইনটিউশনকেও গুরুত্ব দিতে হবে, ভেতর থেকে আমার কি আসছে সেটা বুঝতে হবে। কারণ সোশ্যাল স্ট্রাকচার, বিশেষ করে হিউম্যান সোসাইটি, হিউম্যান সোসাইটি ইজ ভেরি ভেরি কমপ্লেক্স। এখানে তুমি সবকিছু বলে দিতে পারবে না, এই হলে এই হবে, এই হলে এই হবে। মানুষ মানুষের সঙ্গে যখন রিলেশনশিপে থাকে, সোসাইটি তৈরি হয় কি করে? সোসাইটি তৈরি হয় সমস্ত মানুষদের সম্পর্কগুলো নিয়ে, অর্গানাইজেশন নিয়ে। যেমন ফ্যামিলি মানুষ বানিয়েছে, বন্ধু বানিয়েছে, স্কুল কলেজ বানিয়েছে, সেখানে গিয়ে প্রত্যেকে একে অপরের সঙ্গে সোশ্যাল গ্যাদারিং হয়, সোশ্যাল ফাংশনে সবাই যায়। তো এই যে সম্পর্কগুলো খুবই কমপ্লেক্স, সবকিছু সায়েন্টিফিক ওয়েতে চলে না, সবকিছু লজিক দিয়ে চলে না। তাই যে এটা করলেই এটা হবে, এটা করলেই এটা হবে, প্রত্যেক হিউম্যান মাইন্ড আলাদা, প্রত্যেকের ইমোশন আলাদা। যখন আমরা এই ইমোশন, মাইন্ড, ফিলিংস এই জায়গায় যাব, ইন্টারনাল পেন, সেখানে সবসময় লজিক কাজ করবে না, তখন ইমোশনকে বুঝতে হবে। সেখান থেকে এসছে ইমোশনাল ইন্টেলিজেন্স। তো ধীরে ধীরে এইভাবে কনসেপ্ট ইভলভ করেছে, মানুষের যত প্রবলেম হয়েছে, এখন যেরকম নতুন কনসেপ্ট স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স। তো মানুষের যত প্রবলেম এসছে, তত ধীরে ধীরে নতুন নতুন একটা কনসেপ্ট দিয়ে একটা প্রবলেম সলভ হলো, নতুন প্রবলেম এসছে, নতুন কনসেপ্ট আবিষ্কার হলো, নতুন রিসার্চ হলো। তো এভাবেই একটার পর একটা কনসেপ্ট ইভলভ করেছে। তো সেই কমপ্লেক্স সোশ্যাল স্ট্রাকচারকে বোঝার জন্য, কমপ্লেক্স সোশ্যাল স্ট্রাকচারে সার্ভাইভ করার জন্য পোস্ট পজিটিভিস্ট অ্যাপ্রোচ দরকার। তো স্বাভাবিক এরা মিক্সড মেথডকে গুরুত্ব দেয়। আমি যেটা বললাম, মিক্সড মেথডে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি যখন মিক্সড মেথড রিসার্চ পড়িয়েছিলাম আগে, নতুনদের সামনে হয়তো বলা হয়নি বা আমার খেয়াল নেই, যারা পুরনো আছো বা তোমরা নিজেরাও হয়তো পড়েছো। মিক্সড মেথডে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে ট্রায়াঙ্গুলেশন, যেখান থেকে অনেক সময় প্রশ্ন আসে। এই ট্রায়াঙ্গুলেশন সম্পর্কে কেউ বলতে পারবে? হোয়াট ইজ ট্রায়াঙ্গুলেশন? ট্রায়াঙ্গুলেশন স্যার কি? স্যার রিসার্চ করার সময় যখন আমরা মানে 2 বা তার বেশি টুলস ইউজ করি তখনই সেটাকে ট্রায়াঙ্গুলেশন বলা হয় তো? That is one of the part of triangulation. একটা পার্ট, ডিফারেন্ট টাইপ অফ টুল আচ্ছা। ইউজ করে আমরা ভেরিফাই করার চেষ্টা করছি আমার টুলটা সঠিক কিনা, বা টুল যেটা মেজার করছে সেটা সমস্ত টুলগুলো একইভাবে মেজার করছে কিনা। এটা হচ্ছে ওয়ান অফ দ্য টাইপ অফ ট্রায়াঙ্গুলেশন। আচ্ছা। ট্রায়াঙ্গুলেশনের অনেকগুলো জায়গা হয়, শুধুমাত্র টুল না, স্যাম্পল ডিফারেন্ট আমরা ইউজ করে ক্রস চেক করতে পারি। ট্রায়াঙ্গুলেশন মিন ক্রস চেক ডিফারেন্ট টাইপ অফ মেথড, ডিফারেন্ট টাইপ অফ টুলস, ডিফারেন্ট টাইপ অফ স্যাম্পল, ডিফারেন্ট টাইপ অফ ডেটা দিয়ে আমরা দেখে নেই সত্যি ভেরিফাই। এই যে বলা হচ্ছে শুধুমাত্র একটা মেথডে ভেরিফাই করলে সেখানে ডাউট থেকে যায়, সেটা সত্যিই সঠিক তো? তাই আমরা অনেকগুলো মেথড, অনেকগুলো দিক থেকে, অনেক ধরনের ডেটা, অনেক ধরনের টুল, অনেকগুলো দিক থেকে বোঝার চেষ্টা করি। আচ্ছা এটা করলেও এই রেজাল্ট আসছে, আচ্ছা ওই টুল ব্যবহার করলেও এই রেজাল্ট আসছে, আচ্ছা এই স্যাম্পল নিলেও এই রেজাল্ট আসছে, ওই স্যাম্পল নিলেও এই রেজাল্ট আসছে, এই মেথড ফলো করে করলেও এই রেজাল্ট আসছে, এক্সপেরিমেন্টালে করলেও এই রেজাল্ট আসছে, ডেসক্রিপটিভে করলেও এই রেজাল্ট আসছে, তার মানে এটা সত্য। পোস্ট পজিটিভিস্ট তার কথা বলেছে যে তুমি সায়েন্টিফিক মেথডে করো, তারপর আবার কোয়ালিটেটিভ মেথডেও ভেরিফাই করে নাও। তুমি একটা বিষয়ের উপর রিলাই করো না, তোমার নিজের ইনটিউশনকে কাজে লাগাও, তোমার নিজের থট প্রসেসকে কাজে লাগাও। ট্রায়াঙ্গুলেশন মিক্সড মেথডে তার কথা বলে ভেরিফিকেশন অফ দ্য রেজাল্ট থ্রু ডিফারেন্ট টাইপস অফ মেথড, টুলস, ডেটা, স্যাম্পল, এভরিথিং, যা যা ডিফারেন্ট ভাবে বিভিন্ন কনটেক্সট, বিভিন্ন রিসার্চ অনুযায়ী ব্যবহার করা যায়, সেটাই ট্রায়াঙ্গুলেশন।
এই জন্য ট্রায়াঙ্গুলেশনের অনেকগুলো টাইপস আছে। যখন মিক্সড মেথড রিসার্চ ডিটেলসে পড়বে, আমি একটা নোটস দিয়েছি, ওখানেও আছে বোধহয়। ট্রায়াঙ্গুলেশনের অনেকগুলো টাইপস রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ ট্রায়াঙ্গুলেশন। সেখান থেকে কোশ্চেন আসতে পারে, কিন্তু পেপার 1 এ আসবে না। এডুকেশনের ছাত্রছাত্রীদের তো পেপার 2 এর জন্য জানাই উচিত, পড়াই উচিত। আচ্ছা, তো খুব স্বাভাবিকভাবে এরা, আমি আগেই বললাম, মিক্সড মেথডের কথা বলছে, কোয়ালিটেটিভ রিসার্চের কথা বলছে, এবং এটা জেনারেলাইজেশন করার ক্ষেত্রে এরা দেখে নিতে বলেছে। যদি শুধুমাত্র কোয়ালিটেটিভ মেথড হয়, শুধুমাত্র ইনটিউশন হয়, জেনারেলাইজ করার দরকার নেই। কিন্তু আমরা যদি এরকম মিক্সড মেথডে ট্রায়াঙ্গুলেশনের মাধ্যমে প্রুভ করি, সেটা জেনারেলাইজ করা যেতে পারে। ডিপেন্ড অন দ্য সিচুয়েশন, তুমি কিভাবে করেছো। তো যেহেতু কোয়ালিটেটিভ মেথডকে নির্দেশ করছে বেসিক্যালি, এরা সায়েন্টিফিক মেথডকেও রেখেছে, কিন্তু বেসিক্যালি কোয়ালিটেটিভ মেথডকে গুরুত্ব দিচ্ছে। তাই এখানে কনটেক্সচুয়াল ফ্যাক্টর, কালচার, সোসাইটি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই যে বললাম, সোশ্যাল স্ট্রাকচার, কমপ্লেক্স স্ট্রাকচার, সেখানে কনটেক্সট পাল্টে গেলে সব পাল্টে যাবে। একটা মানে রিয়েল এক্সাম্পল দিচ্ছি। একটা হায়ার সোসাইটি মানে রিচ ফ্যামিলি। রিচ ফ্যামিলিতে যে ধরনের সমস্যাগুলো বা যে ধরনের সমস্যা নিয়ে বিবাদ হয়, ঝামেলা হয়, ঝগড়া হয় হাসব্যান্ড ওয়াইফের মধ্যে, বা ছেলে বাবার মধ্যে, মা ছেলের মধ্যে, ভাই বোনের মধ্যে, একটা রিচ ফ্যামিলিতে যে ধরনের বিষয় নিয়ে সমস্যা হয় বা বিবাদ হয়, একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে সেই ধরনের বিষয় নিয়ে নিশ্চয়ই বিবাদ হয় না। মধ্যবিত্ত ফ্যামিলিতে যে ধরনের ছোটখাটো বিষয় নিয়ে বিবাদ হয়, একটা রিচ ফ্যামিলিতে সেই ধরনের বিষয়গুলো হেসে উড়িয়ে দেওয়া হয়। আবার সেখানেও বিবাদ হয়, সেখানে অন্য বিষয় নিয়ে বিবাদ হয়। অর্থাৎ কনটেক্সট যখন চেঞ্জ হচ্ছে, তো তাই এরা বলে একটা সত্য না, সত্য অনেকগুলো। কনটেক্সট অনুযায়ী সত্য চেঞ্জ হয়, ট্রুথ চেঞ্জ হয়ে যায়। সেই জায়গাটাকে এরা গুরুত্ব দিয়েছে। তো এখানে একটা আমি কম্পারেটিভ টেবিল দিয়েছি, এটা দেখে নিও, আরো বুঝে যাবে। এই হচ্ছে পজিটিভিজম আর পোস্ট পজিটিভিজমের ধারণা মূলত। আশা করি পোস্ট পজিটিভিজম, পজিটিভিজম নিয়ে এটা আর কেউ ভুলবে না। আমরা আজকে যেভাবে আলোচনা করলাম, আশা করি তোমরা ভুলবে না। তাও যদি এই মুহূর্তে কোনো কোশ্চেন থাকে শোনার পর, বা কিছু বলার থাকে, এক্সট্রা অ্যাড করার থাকে আমার বলার পরেও, অ্যাড করতে পারো, কোশ্চেন করতে পারো, বলতে পারো, এনিথিং।